মূল্যস্ফীতিকে সামনে রেখে ঋণের সুদের হারটা কি এরকমই রাখা উচিত না কমানো উচিত, কিভাবে দেখেন? বেসিক্যালি ইনফ্লেশনের এখন তো বহুমাত্রিক রূপ নিচ্ছে। ফুয়েল প্রাইস, ফুড সিকিউরিটি, এই সবগুলো জায়গাতে বেসিক্যালি একটা ইস্যু তৈরি হয়ে যাচ্ছে। ট্রান্সপোর্টেশন কস্ট বাড়লে সব কিছুর জন্য বাড়বে। তো এই জায়গাটা কতটা ভর্তুকি দিবে, কতটা ডেভেলপমেন্ট ওয়ার্ক কাজ করতে পারবে, ডেভেলপমেন্ট ওয়ার্ক যদি আবার না হয় তাহলে ধরেন এইগুলো ভর্তুকি দিতে যে ডেভেলপমেন্ট ওয়ার্ক পেস গতি পেল না, তাহলে কিন্তু সিমেন্ট ইন্ডাস্ট্রি, রড ইন্ডাস্ট্রি, সব ইন্ডাস্ট্রি যারা অ্যাসোসিয়েটেড ইন্ডাস্ট্রি যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু একটা ঝামেলা তৈরি হবে। মানে ইটস এ চেইন। তো এইটা শুধু একটা রেটের ফিগার দিয়ে আসলে না, এটা মনিটারি পলিসি, ফিসকাল পলিসি। ইভেন আপনি যদি করাপশন ফ্রি না করতে পারেন, কারণ করাপশন থাকে, করাপশন থাকলে অসুবিধাটা কি দেখেন, যদি করাপশন হয় তাহলে টাকাটা থাকে হচ্ছে মার্কেটে, ব্যাংকে কিন্তু সহজে আসে না, ক্যাশ টাকা হয়। ক্যাশ টাকা হলে এটা মার্কেটে ঘুরতে থাকে, তার মানে মানি সাপ্লাই মার্কেটে বেশি হতে থাকে। এই জন্য যখনই যে দেশে করাপশন বেশি হয় সে দেশে ইনফ্লেশন বাড়তে থাকে, ইনইকুয়ালিটি বাড়তে থাকে। করাপশনের সাথে দুইটা খুব সম্পর্ক, একটা হচ্ছে ইনফ্লেশন, একটা হচ্ছে এবং দেখবেন যে দেশে ডবল ডিজিটের উপরে ইনফ্লেশন চলে গেছে তাদের সরকার বেশি দিন সাস্টেন করে নাই। এটা কোনো দিনই দেখা যায় না যে 3-4 বছর সাস্টেন করছে, এবং সেই সরকারকে পালিয়ে যেতে হয়। এবং পালিয়ে যাওয়ার পরে এটা আশেপাশে সব দেশে রিসেন্টলি যারা আছে দেখবেন তাদের ইনফ্লেশন এই লেভেলে চলে গেছে। কারণ আপনি যদি খেতে পড়তে না পারেন তাহলে ওই কারো মুখের কথায় কোনো কিছুতে হবে না, কাজ হবে না। তো জনগণ বেরোবেই, অসন্তুষ্টি তৈরি হবেই, মানে এটার সাথে কোনো রিলেশনশিপ নাই। তাহলে এই যে ইনফ্লেশনের জায়গাটা, আপনি এই রেটের বিষয়টা আছে, করাপশনের ইস্যুটা আছে, এই জায়গাটাতে যদি আপনি কন্ট্রোল করতে, যেমন এই যে করাপশনের কথাটা বললাম, দেখবেন ম্যাক্সিমাম জায়গায় যখন পালিয়ে গেছে তারপর এক গাদা প্রতিটা দেশে করাপশনের লিস্ট বেরোইছে। তো এই করাপশনের টাকাটা তো ব্যাংকে ঢোকে না, এটা মার্কেটে থাকে। আর ওরা যেহেতু বিনা পরিশ্রমে টাকাটা ইনকাম করছে, ওদের খরচ করতেও কোনো হিসাব দেয় না, মার্কেটে যে সবচেয়ে বেশি দামে কিনে নিয়ে চলে আসে। ইটস এ মাল্টিপল ইফেক্ট এইটার মধ্যে আছে, মাল্টিপল ইফেক্ট। তো এই জায়গাগুলোতে মানে এই জন্য ব্যাংকিংয়ের ক্ষেত্রে ক্যাশলেস কীভাবে করব, ক্যাশলেস করলে কিন্তু ফ্রডুলেন্ট প্র্যাকটিসটা কমে যায়, কারণ সে ক্যাশ পায় না। এই ধরনের একটা আর সরকারি প্রভাব মুক্ত করা যায় কিনা, কিন্তু ইন্টারেস্ট রেটের বেসিক্যালি এইটা আমি পার্সোনালি মনে করি সব কিছু বাজারের উপর ছাড়তে হবে। মানে আপনি এই দেখেন ট্রেজারি বন্ড এক সময় 12.5 পর্যন্ত গেছিল, এখন তো 10-এ নেমে এসেছে। বাজারে নির্ধারণ করে দিয়েছে, একদম আপনি বাজার, এই যে ডলারের রেটটা বাজারে করে দিয়েছে, এখন বাজারে আছে না, বাজারেই থাকতে হবে। এবং যেখানে আপনি বাজারকে ইন্টারাপ্ট করবেন, জোর করে কিছু হয় না, আমাদের পুঁজিবাজার আমরা দেখেছি তখনই হেজিটেট হবে। এই যে দেখেন তেলের রেশনিং যখনই হয়েছে মার্কেটে কিন্তু অলরেডি হেজিটেশন এসে গেছে। হ্যাঁ, যখনই আপনি যেখানেই হস্তক্ষেপ করবেন মার্কেটকে, হেজিটেশনে করবে, মানে বাধা দিবেন, সেই জায়গায় কিন্তু মার্কেট তার অন্যরকম বিহেভ করবে। পূবালী ব্যাংক তো একটা ঐতিহ্যবাহী ব্যাংক বাংলাদেশের, অনেক দিন ধরে আপনারা ব্যাংকিং কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। কি অবস্থা সার্বিক ব্যবসা বাণিজ্য আপনাদের? এনপিএল একটা অনেক বড় চ্যালেঞ্জ, সেক্ষেত্রে পূবালী ব্যাংকের কি অবস্থা, সবকিছু একটু জানান। আমরা আসলে তো একটা লোয়েস্ট এনপিএল এর মধ্যে আছি, মানে মার্কেট একভাবে চলছে, পূবালী আরেকভাবে। আমাদের 2.13-তে আমরা ইয়ার এন্ড ক্লোজ করেছিলাম, এখন 2.10-তে নেমে আসছে। হয়তো মার্চে একটু বাড়তে পারে সামান্য, আবার যে আমরা আশা করতেছি জুনের মধ্যে এটা 2-এর নিচে নেমে আসবে, 2-এর নিচে নেমে আসবে। তো এইটার ক্ষেত্রে যেহেতু আমরা কর্পোরেট গভর্নেন্স এনশিওর করতে পারছি, এবং এই যে দেখেন এরকম একটা 17 বছরের রেজিম ছিল, আমরা কিন্তু এই সরকারকে, আমরা সরকারের পৃষ্ঠপোষকতায় কোনো কোম্পানিকে আমরা কোনো লোন দিইনি। আমরা আমাদের মেরিটে যারা এসছে তারা, আমরা সুকক বন্ডে দেইনি, আমাদের বেক্সিমকোর কোনো লোন নেই, বন্ডে আমাদের পুঁজিবাজার ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। বললাম আমরা কোনো কিছু দেইনি, কারণ হচ্ছে যে আমরা পলিটিক্যালি এক্সপোজ পারসনদের ক্ষেত্রে আমাদের স্ট্র্যাটেজি ভিন্ন। সেইটা আগের সরকার হোক, বর্তমান সরকার হোক, যেটা পলিটিক্যালি এক্সপোজ পারসনে আমাদের দেখতে হবে যার বিজনেসের কনসেন্ট্রেশনটাকে বলে, সে বেসিক্যালি রাজনৈতিক প্রভাব বলয় বিস্তার করতেছে না, আসলে সে রিয়েলি ওয়ান্ট টু ডু বিজনেস। কারণ আমরা উই আর ডিলিং উইথ দ্য পাবলিক মানি, বারবার বলছি এই কথাটা। এই পাবলিক মানি আপনি কার টাকায় কাকে দেবেন, আমার নিজের টাকা ভুলে যায়। হ্যাঁ, এটা, এবং এইটার ক্ষেত্রে হিউজ একটা রেসপন্সিবিলিটি। তাই এই জায়গাটাতে মানে ডিমিনিশিং ল অফ রিটার্ন আছে না ইকোনমিক্সে, যেমন একটা আপেল খাইলে আরেকবার খাইতে গেলে কমে যাবে, তারপরে আরেকটা খেলে আরও কম লাগবে। টাকার ক্ষেত্রে কিন্তু কোনো ডিমিনিশিং ল অফ রিটার্ন নাই, যে 1 কোটি পায় তার 2 কোটি লাগে, যার 2 কোটি পায় তার 3 কোটি লাগে, 3 কোটি পায় 5 কোটি লাগে। এই যে তার ডিমান্ডটা, এই ডিমান্ডের কিন্তু বেসিক্যালি কোনো নাই।
ফলে টাকাটাকে আপনাকে দিতে হলে যাকে দিবেন সে খালি চাইতেই থাকবে। অতএব আপনি টাকাটা রেশনিং করে দিবেন যে আসলে পাবলিক মানিটা নিয়ে ফেরত দিতে পারবে। এবং এই ক্ষেত্রে এভরি লেয়ারে কর্পোরেট গভর্নেন্স ইনশিওর করতে হবে। ব্রাঞ্চ লেভেলে ইটস নট যে বোর্ড মেম্বার আর এমডি, এটা না, এদের মধ্যে সেগ্রিগেশন না, একদম যিনি ব্রাঞ্চ তাকে সে ইন্ডিপেন্ডেন্ট দিতে হবে, যেন সে ইন্ডিপেন্ডেন্টলি ডিসিশন করতে পারে। আমি একটা বললাম যে এই পার্টিটা দেখেন, সে জন্য তার সেই এনভায়রনমেন্টে থাকে, সেজন্য বলতে পারে না স্যার এই কারণে আমি লোনটা দেবো না। আচ্ছা আচ্ছা, এটা সব লেভেলে এটা হতে হবে। এবং সেটা যখন এনশিওর হবে, ভিজিট যখন এনশিওর হবে, এভরি লেয়ার যারা যে লেয়ার রেসপন্সিবিলিটি আছে সেই লেয়ারে যখনই আসবে সে একটা ভিজিট করবে, তাহলে এরকম মানে অস্তিত্বহীন ব্রিফকেস কোম্পানি, তারপরে যার প্রোডাকশন নাই, এগুলোর মধ্যে লোন হতে পারবে না। মানে এইটা এনশিওর করতে হবে। এখন ডেবিট কার্ডের বাজারে যে 5টি ব্যাংক আসলে মানে দখল করে আছে বলা যায় সহজ কথায়, তার মধ্যে কিন্তু পোয়ালি ব্যাংকও একটা। কিভাবে দেখেন বিষয়টিকে, আর এই বাজার নিয়ে যদি একটু জানতে চাই। আসলে ক্যাশলেস বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমরা অনেকগুলো জায়গাতে খুব ভালোভাবে এগিয়েছি। মানে বিকাশ, নগদ, রকেট, এরা তো এমএফএস যদি বাদ দেয়, কিউআর কোডে উই আর দ্য নাম্বার ওয়ান। আচ্ছা, নাম্বার ওয়ান কীভাবে হলো? 25 লক্ষ গ্রাহকের ক্ষেত্রে 5% আসে 1,25,000। আমাদের কিন্তু অলরেডি 1,70,000। তার মানে আমরা হোল দোকান 25 লক্ষ যে দোকান আছে তার অলরেডি 6-7% আমরা কিউআর কোড দিয়ে কভার করেছি। আমাদের পজ দিয়েছি 27,000, 27,000। আমরা 24-এ শুরু করে, কিন্তু সবাই শুরু করছে 95, 96, 95 না, আমরা শুরু করছি পজের 24-এ। এখন আমরা উই আর ইন দ্য সেকেন্ড পজিশন, মানে সিটি ব্যাংকের পরেই আমাদের এই জায়গার অবস্থা। এবং উই আর এক্সপেক্টিং যে এই বছরই আমরা সিটি ব্যাংকের সাথে হেড টু হেড, নাম্বার ওয়ান হয়ে যেতে পারবো, হেড টু হেড থাকবো আর কি। আচ্ছা, তারপর নেক্সট ইয়ার উইল সি হাউ উই ক্যান পেনিট্রেট। ডেবিট কার্ডের ক্ষেত্রে আমরা অনেক ফার বিহাইন্ডে ছিলাম, তো এই রিসেন্ট উদ্যোগের কারণে আমরা এটা হয়েছে। তো এই বছর আমরা আশা করতেছি যে এইটা যে কোনোভাবেই আমরা 20 লাখের কাছাকাছি চলে যাবো, অর্থাৎ 20 লাখের কাছাকাছি। তো কারণ হচ্ছে যে আপনি আপনার অ্যাকাউন্টে টাকা আছে, আপনি কীভাবে ক্যাশলেস হতে পারেন। একটা হচ্ছে মোবাইল অ্যাপসের মাধ্যমে কিউআর কোড হতে পারেন, আরেকটা হচ্ছে আপনার যে প্লাস্টিকটা আমি দিছি সেইটা আপনি ট্যাপ অ্যান্ড গো করবেন, করবেন, ব্যবহার করবেন, তাহলে না ক্যাশলেস সোসাইটি হবে। তাই এইটার কারণে আসলে আমরা কমিটমেন্ট, আমরা চাই যে আমাদের ডিজিটাল ব্যাংকিংয়ের পার্টটা ইকুয়ালি শক্তিশালী হোক, কনভেনশনাল পার্ট ব্যাংকিংটাও ইকুয়ালি শক্তি হোক, এবং ইসলামী উইং যেটা আছে সেটাও ইকুয়ালি শক্তিশালী হোক। তাহলে তিনটা জায়গা যদি বেসিক্যালি শক্তিশালী হয়, তাহলে একসময় হয়তো দেখা যাবে যে আমাদের যে ডিজিটাল ব্যাংকিংয়ের ব্র্যান্ড, যেটাকে আমরা বলি পাই ব্যাংকিং, সেটা শক্তিশালী হবে। ইসলামী ব্যাংকিংয়ের যেটা উইং আছে সেটা হয়তো আমরা সাবসিডারি করে ফেলে, মানে ল যদি এনাক্ট হয় ইসলামী ব্যাংকিং ল, তাহলে আমরা সাবসিডারি করে ফেলে দ্যাট উইল বি এ ডিফারেন্ট ব্যাংক। আর পোয়ালি ব্যাংক, দেন আমরা যদি আমাদের একটা ভালো কাস্টমার বেস আমরা এখানে তৈরি করতে পারি, তাহলে বাংলাদেশ ব্যাংকে বলবো যে দেখেন পাই ব্যাংকিং নাও ইজ দ্য লিডিং সিচুয়েশন। তো হয় না যে এই পাই ব্যাংকিংটাকে ডিজিটাল ব্যাংকিংয়ের একটা স্বীকৃতি দেওয়া হোক, তো ইট ক্যান বি অ্যানাদার সাবসিডিয়ারি। এইভাবে একটা চিন্তা করে যদি আমরা করতে পারি এবং সেইখানে যদি যেতে পারি, কারণ অনেকে অনেক আগে থেকে শুরু করেছে, উই স্টার্টেড লেট বাট উই আর রানিং উইথ গুড স্পিড। আচ্ছা, আমরা 7-8 বছর আগে বলতাম যে অনেক তারল্য ব্যাংকে, কিছুদিন আগে শুনতাম যে তারল্য সংকট। এখন আসলে কি অবস্থা তারল্যের? তারল্য তো আছে ব্যাংকিং, অলস তারল্যও আছে। মানে এটা ডিফেন্ড করতেছে ব্যাংক টু ব্যাংক, মানে যাদের অ্যাসেট বেসটা ঠিক হয়নি, নষ্ট, তাদের তারল্য নাই। যাদের অ্যাসেট আছে তাদের আবার তারল্য আছে, যেহেতু অ্যাডভান্সের গ্রোথটা ইন্টারিম গভর্নমেন্টের সময় বেসিক্যালি কাস্টমারদের কনফিডেন্স ছিল না, আগে দেখি আসে কিনা। তারপরে যারা বায়ার ছিল তারা অল্প অল্প করে অর্ডার দিয়েছে, যে আগে দেখি পলিটিক্যাল গভর্নমেন্ট আসার পরে এটা ফ্লাই হওয়ার কথা, কিন্তু এরই মধ্যে একটা যুদ্ধ লেগে গেছে, একটা ক্রাইসিস সামনে চলে আসছে। এইটা প্রশমিত হলেই দেখবেন যে ক্যাপিটাল মার্কেট, সবকিছু একদম রকেট, মানে ওর নিজের গতিতেই ভালো হয়ে যায়, রকেট গতি ভালো। কারণ হচ্ছে বায়ার কনফিডেন্স করে। এখন দেখেন আমেরিকান বায়ার বাংলাদেশে আসবে কিভাবে, আসাটা মানে সে যে একটা নেগোসিয়েশন করবে, নতুন অর্ডার দিবে, এই যে তাকে যদি আসতে হয় চেক করতে হয়। এখন মাঝখানে এমিরেটস এয়ারলাইন্স যে আসলে কত সহজ হইতো আমেরিকা থেকে, পারবে না। ইংল্যান্ড থেকে আসতে গেলে এখন চিন্তা করেন তো, মানে এই জায়গাটাতে কতটা ডিফিকাল্টিস তৈরি হচ্ছে। তার মানে
আপনি যদি ফেস টু ফেস ইন্টারাকশন না হয়, কমিউনিকেশনের জায়গায় বার তৈরি হয়, তাহলে আপনার বিজনেসের জায়গাতে সমস্যা তৈরি হয়। আচ্ছা আচ্ছা। রিজার্ভ চুরি টাকা নিয়ে আবার একটু কথাবার্তা হচ্ছে, এটা কি আদৌ সম্ভব আসলে ফেরত আনা? আপনি কিভাবে দেখেন? এইটা ফেরত আনা সম্ভব হতে পারে যদি যে অ্যাসেটগুলো বেসিক্যালি ট্রেসেবল করা যাবে। যদি ট্রেসেবল করা না যায় এবং কারা কারা নিয়েছে সেই ব্যক্তিদের চিহ্নিত করা, বা যে জায়গায় ট্রেসেবল করে কোনো না কোনো যদি আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে সেটাকে থাকে আচ্ছা। সেটা, এবং সেই দেশ যদি সঠিকভাবে কোঅপারেশন করে, আমরা যদি ইন্টারন্যাশনাল কোর্টে বা এই মানি লন্ডারিংয়ের কোর্টগুলোতে আসলে আমাদের ডকুমেন্টগুলো ঠিকভাবে প্লেস করতে পারি, আমাদের লয়ার মুভমেন্টটা ঠিক হয়, পর্যাপ্ত আমাদের প্রমাণ থাকে যে এই টাকাটা বেসিক্যালি সুইফটের এইটা থেকেই গেছে, তাহলে হয়তো হবে। কিন্তু এটা মাথায় রাখতে হবে, এটা আমরা অনেক সময় মনে করি যে এটা তাড়াতাড়ি হবে। কোনো ফ্রডুল্যান্ট দেশের মধ্যে আপনি একটা চিন্তা করেন না। সেটাই তো। দেশের মধ্যে একটা কথা বলি, যে Tough. ধরেন একটা ক্লাসিফাইড হয়েছে, আপনার জমি আছে, মর্গেজ করা আছে, এইখানেও আইনি প্রক্রিয়ায় কেউ 7-8 বছরের মধ্যে সমাধান করতে পেরেছে, এটা নাই। তাহলে ইন্টারন্যাশনাল মার্কেটে গেলে কত দিন হবে? এটা আমার ধারণা যে আসলে সম্ভব, যদি আমরা অনেক বছর লেগে থাকি। ক্যাপিটাল মার্কেটে আসতে চাই। আমরা জানি ব্যাংকের ডিভিডেন্ডের মৌসুম আসলে এখন। তো সেক্ষেত্রে আমরা জানি এনপিএল যাদের 10% উপরে তারা তো ডিভিডেন্ড দিতে পারবে না। তো সার্বিকভাবে একটু ধারণা নিতে চাই, আ আ কেমন প্রফিট হতে পারে এবার ব্যাংকিং খাতে? ডিভিডেন্ড কেমন আসতে পারে সার্বিকভাবে? কিছু কিছু জায়গায় খুব ভালো ডিভিডেন্ড হবে, যেহেতু নিউ পলিসি হয়েছে। হ্যাঁ, যাদের ক্লাসিফিকেশন কম আছে তাদের ডিভিডেন্ড ভালো হবে। যদি বাংলাদেশ ব্যাংক কোনো স্পেশাল সার্কুলার না দেয়, তারা ভালো দিবে, যারা মোটামুটি প্রফিটেবিলিটিতে ভালো আছে। এখন স্পেশাল সার্কুলার আসতে পারে, যৌক্তিক কারণ আছে। মানে যৌক্তিক কারণ হচ্ছে ফিনান্সিয়াল সেক্টরের স্ট্যাবিলিটি রাখার জন্য আসতে পারে। কেন আমি বলি, এই যে ক্রাইসিসের মধ্যে তো যত বেশি টাকা ব্যাংকের মধ্যে থাকবে, রিটেন আর্নিংয়ে থাকবে, বাইসে থাকবে, তার ব্যাংকের স্ট্রেংথ তত ভালো হবে। ফলে পুরাতন সার্কুলারের জায়গায় স্পেশাল সার্কুলার এসে আসতে পারে। এটা যে কোনো সময় ঘটতে পারে ঘটনা। এটা হলে হয়তো সবার জন্য একটা কমন ডিভিডেন্ড বা কমন কিছু হবে। যাদের জন্য বলেছে যে ডিভিডেন্ড মানে দিতে পারবে না, এটা আসলে যৌক্তিক কারণ আছে, যে তাদের প্রভিশন রাখতে হবে, ক্যাপিটাল শর্টফল আছে, ইন্টারন্যাশনাল মার্কেটে আমাদের রেটিং খারাপ হয়ে যাচ্ছে, আমাদের এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে ইন্টারন্যাশনাল ট্রেড। তো এই সব জায়গার কথা যদি চিন্তা করি, যে বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগটা আসলে সাধুবাদ। যদিও যারা শেয়ার হোল্ডার তাদেরকে তারা হয়তো একটু সাফার করবে, কিন্তু আমি মনে করি যে শেয়ার হোল্ডারদেরকে মেনে নেওয়া উচিত। কারণ আপনি আমেরিকান কোম্পানি, অনেক কোম্পানি আছে যারা খুব ভালো কোম্পানি, আপনি দেখেন এই মাইক্রোসফট থেকে শুরু করে কত বছর ক্যাশ ডিভিডেন্ড দেয়নি। আচ্ছা, ডিভিডেন্ড দেন, ইয়েস, একদম দেয়ই নাই। মানে এখনো পর্যন্ত এরকম বড় বড় কোম্পানি আছে যারা ট্রিলিয়ন বিলিয়ন ডলারের কোম্পানি, তারা এখন পর্যন্ত ক্যাশ ডিভিডেন্ড দেয়নি, শুধু রিটেন আর্নিং রেখে তারা রিইনভেস্ট করেছে। তাদের শেয়ার প্রাইসও কিন্তু বাড়ছে, অ্যাসেট ভ্যালু, ক্যাপিটাল গেইন হয়ে যাচ্ছে, তাদের ক্যাপিটাল গেইন হয়েছে। তো এই জায়গাটাতে মাথায় রাখবে যে ব্যাংকগুলো যদি আবার ঘুরে দাঁড়ায়, যখন এখন যে ব্যাংকগুলো খারাপ আছে সবগুলো 10-এর নিচে আছে বা 10-11 এর মাঝখানে আছে, তো দেখেন আপনি 10-11 পেলেন, কিন্তু 1 বছর আপনি ডিভিডেন্ড নেওয়ার পরে না নিলে, বা 2 বছর নেওয়ার পরে যদি 20 টাকা দাম হয়, তাহলে কত পার্সেন্ট গ্রোথ হলো? ডাবল হয়ে গেল না? তাহলে আপনি সবসময় যে ক্যাশ ডিভিডেন্ড দিয়ে হবে তা না, কখনো কখনো ক্ষুদ্র উদ্যোক্তারা ক্যাপিটাল গেইন করবে। ক্যাশ ডিভিডেন্ড সবচেয়ে বেশি দরকার হয় উদ্যোক্তা শেয়ার হোল্ডারদের। কেন দরকার হয়? উদ্যোক্তা শেয়ার হোল্ডাররা তো শেয়ার বিক্রি করতে পারে না, আমাদের ক্যাপিটাল গেইন নিতে পারে না, হ্যাঁ, ক্যাপিটাল গেইন নিতে পারে না, ক্যাপিটাল গেইন নিতে পারে না। যেহেতু তারা বিক্রি করতে পারছে না, ক্যাপিটাল গেইন রেডিলি নিতে পারছে না, তাহলে তাদের জন্য দরকার হচ্ছে ক্যাশ ডিভিডেন্ড। এই যে সেগ্রিগেশনের জায়গাটা, তাহলে একাধিকভাবে বাংলাদেশ ব্যাংক চিন্তা করতে পারে যে যেন এই যে উদ্যোক্তা শেয়ার হোল্ডারদের জন্য এইসব কোম্পানির ক্ষেত্রে দোজ হু আর রেসপন্সিবল নট এনশিওরিং দ্য কর্পোরেট গভর্নেন্স, তাদের ক্ষেত্রে বললো যে ভাই তোমরা ক্যাশ ডিভিডেন্ড নিতে পারবা না, রিটেলরা মানে ক্ষুদ্র উদ্যোক্তারা পারবা। দেখবেন রাজবাংলা অনেক আগে এক সময় মানে উদ্যোক্তা শেয়ার হোল্ডারদেরকে ডিভিডেন্ড দিত না, ঠিক আছে, শুধু মানে ক্ষুদ্র উদ্যোক্তাদেরকে দিত। তো আপনি এক পাল্লায় সবাইকে নামে মানে গ্রুপ যদি আলাদা আলাদা পলিসি তৈরি করে দেন ব্যাংকগুলোতে ডিভিডেন্ডের ক্ষেত্রে, ক্যাশের ক্ষেত্রে এবং তারই দেখে সেটা, আর যারা ভালো করছে তাদেরকে আপনি বঞ্চিত করবেন কেন?
তারা 25% যদি ক্যাশ দিতে পারে দিবে, কারণ আপনি তো প্রফিটেবিলিটি শেয়ার হোল্ডার, এটা যেতে হবে, এবং এটা না গেলে তো মার্কেট মোবিলাইজ হবে না, তাহলে চাইলে তো আপনার শেয়ার প্রাইস ঠিক থাকবে না। আমি মনে করি যে এটা ব্যান্ড করে করে যে এই ব্যান্ডের ইশারা এতটা পারবে, এই ব্যান্ডের এটা পারবে, যে সার্কুলারগুলো আছে এটা কিছুটা সাপোর্ট করে, ফলে আমার মনে হয় যে ভালোরা যারা আছে তারা ভালো ডিভিডেন্ড দিতে পারবে। আমাদের দেশে দেখা যায় বা নিহত সংস্থার নিয়ম করে রেখেছে যে ডিভিডেন্ড না দিলে জেড ক্যাটাগরিতে চলে যাবে, এবং সেখানে অনেক বাইন্ডিংস আসলে কেনার ক্ষেত্রে। এরকম ক্যাটাগরি আসলে আমরা পৃথিবীতে খুব কমই দেখি। তো এই বিষয়ে কিছু বলতে চান বলতে পারেন, বাট আমি যেটা একটু জানতে চাই, আইপিওতে অনেক অসাধু কোম্পানি আমরা দেখি যখন আসে তখন তারা ব্যাংকের লোনগুলোকে একটু হাইড করতে চায়, লুকায় রাখতে চায়, সেটার কোনো সমাধান আছে কি? কি করা যায়? আসলে আইপিওটার ক্ষেত্রে বা ক্যাপিটাল মার্কেটের জায়গাটা আসলে আপনাকে ডিফারেন্ট। আমরা অনেক রিফর্মের কথা চিন্তা করি। তো আমি নাম বলছি না, এই রিফর্ম কমিটিতে টাইম টু টাইম বিভিন্ন সময় যেহেতু আমি ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে আছে, আমার বিভিন্ন মিটিংয়ে কথা হয়, তা আমি বলেছি যে আসলে ঠিক আছে, আপনি দেখেন গার্মেন্ট ইন্ডাস্ট্রি অনেক কোম্পানি এসছে, আইপিও নিয়েছে, কেন 1 নম্বর কোম্পানিটা আপনাদের আইপিও হয়নি? ধরেন সবচেয়ে বেশি সবসময় আমরা দেখেছি একে আজাদ স্যারের হামিম গ্রুপ সবসময় ট্রফি পাচ্ছে, উনি কেন আইপিওতে আসেন? উনাকে কি করলে উনি আইপিও নিবেন, উৎসাহী হবেন এবং উনি অ্যাপ্লাই করবেন? তাহলে এরকম 1 নম্বর কোম্পানি আছে, 2 নম্বর কোম্পানি আছে, আপনি প্রথম সারির 10টা কোম্পানি দেখেন, একটাও আইপিওতে নাই। তাহলে আপনার রিফর্ম এই রিফর্মটা আসলে হবে না। আপনাকে রিফর্ম করতে হবে ফার্মার 20টা কোম্পানি ফার্মাসিউটিক্যালসে, যারা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর এরকম 20টা আছে, এই 20টাই আমার কাছে আইপিওতে আসলো না কেন? আমার গার্মেন্টসের যারা 1 থেকে 20-এর মধ্যে আছে ইন টার্মস অফ এক্সপোর্টে, তারা আমার আইপিওর মধ্যে আসলো না কেন? আমার কাছে খালি পচা কোম্পানি আসে কেন? মানে এই জায়গাটাতেই রিফর্ম লাগবে। আপনি ইঞ্জিনিয়ারিং সেক্টরে যান, আপনি যে কোনো জায়গায়, আপনি সে 1 নম্বর আসতেছেন না, গ্লাসের জন্য নাসির ধরেন 1 নম্বর, সে আসলো না কেন? ঠিক আছে, এখন আকিজ গ্লাস আসছে, সে আসছে না কেন? তাহলে আপনি ধরেন ডিবিএল সিরামিক, সে কেন আসছে না? সিরামিক ইন্ডাস্ট্রিতে নাম্বার 1। তাহলে আপনাকে এইটা নিয়ে আপনাকে অ্যানালাইসিস করতে হবে। আপনি অ্যানালাইসিস করতেছেন ইনসেপ্টটা কেন আসতেছে না ফার্মাতে, ঠিক আছে, অপশনিন কেন আসতেছে না, আমি বুঝতে পারছি। তো আপনি যখন এই সব কোম্পানিকে যদি, অথচ আমেরিকাতে দেখেন মাইক্রোসফট, টেসলা, কে আসতেছে না আইপিও? হ্যাঁ, কে নাই? এইটা যখন আপনি হবে, এইটার স্ট্যাটাসটা ডিফারেন্ট হবে, কাস্টমারের মাইন্ডসেটের মধ্যে ডিফারেন্ট হবে। এইটা আসলে এই সব ইন্ডেক্স থাকে নাকি? এখন এই ইন্ডেক্স কোথায় চলে যায়, কোথায় চলে? সো আপনাকে এমন একটা পলিসি দিতে হবে, সে মনে করবে যে আমি যদি লিস্টেড হই তাহলে আমার যে লাভ, লিস্টেড না হইলে আমার যে লস, এইটার মধ্যে তাকে ভাবতে, এবং এইটা যখন হবে আসবে, তাহলে কিন্তু এই জেনারেল শেয়ার হোল্ডারদের সবার স্বার্থ সংরক্ষণ হবে। তো ফার্স্ট আমাদের বিশেষজ্ঞ, আমি জানি না অনেক বিশেষজ্ঞ কমিটি, কিন্তু আমার কাছে যেটা পার্সোনালি মনে হয়, বিশেষজ্ঞদের বসা উচিত যে কেন আমাকে এক একটা সেক্টর ধরে এই কোম্পানিটা আমার কাছে এনলিস্টেড হলো না কেন? এমএনসি তো সবাই এনলিস্টেড হয়নি, আবার হয়েছে, কিছু কিছু হয়েছে, কিছু কিছু হয় নাই। যারা হয়েছে দে আর ডুইং গুড। এখন দেখেন তাদের শেয়ার তো কমছে না, মেরিকোর দাম কি কমেছে? কমছে না। ইউনিলিভারের দাম কি কমেছে? কমে নাই। মার্কেট তো কত যুদ্ধ বিগ্রহ কত কিছু হচ্ছে, স্কোয়ারের দাম কি কমেছে? না। কারণ হচ্ছে তাদের ফান্ডামেন্টালটা সেরকম। তাহলে স্কোয়ার তো সব তার এন্টিটি করে নাই। স্কোয়ার হসপিটালটা কি গেছে? না, যায় নাই। আমি কি ব্যাপারটা বুঝতে পারছি? তাহলে আপনাকে ভাবতে হবে যে একটা করে বাকিগুলো করে। প্রাণ কি করেছে? সে ছোট ছোট 2টা ইনস্টিটিউশন পাবলিক, আমি ওটাই বলতে চাচ্ছিলাম, অনেক গ্রুপ অফ কোম্পানি যে খারাপ কোম্পানিটা তালিকা, ছোট কোম্পানি, আমি খারাপ বলছি না, ছোট কোম্পানিগুলো করেছে। তাহলে এইগুলোকে যদি আপনি না আনেন, সিটি গ্রুপ কেন আসলো না, টিকে কেন আসলো না, ফ্রেশ কেন আসলো না, নাবিল কেন আসলো না? হ্যাঁ, মানে আমি নাবিল কন্ট্রোভার্সিয়াল এই কথাটা বলতে চাই না, এটা বলতে চাই না। ইস্যুটা হচ্ছে যে আপনাকে ভাবতে হবে যে কেন সে আসছে না। এইটা যদি আপনি এনশিওর করতে না পারেন, তাহলে বেসিক্যালি আপনি ক্যাপিটাল মার্কেট ঠিক করতে পারবেন না, কোনোদিনই পারবেন না। আপনাকে স্ট্র্যাটেজি বের করতেই হবে যে ফার্মার টপ 20 আমার কাছে আসবে, গার্মেন্টসের টপ 20 আমার কাছে আসবে, ইঞ্জিনিয়ারিং সেক্টরের টপ 20 আমার কাছে আসবে, ফুড সেক্টরে, বিমা খাতের অনেক খাত আছে, বিমা খাত, ব্যাংক, এগুলো প্রকৌশল খাত, এগুলো আছে। মানে ইঞ্জিনিয়ারিং এই জন্য বললাম যে এরকম করে যদি আপনি আনতে পারেন। কিছু কিছু জায়গায় কিন্তু এসছে যারা বিদেশি মালিকানার ধারা কাছে আছে, যেমন বিএসআরএফ নাম্বার 1, সে আসছে, কিন্তু কারণ কি, সে
এমএনসিগুলো যে কারণে আসছে সেও সে কারণে, কারণ সে একটু আনসার্টেনিটি বোধ করা হয়তো যে ইসের, কিন্তু অনেক ভালো ভালো কোম্পানি আবার আসে না। তো এই জায়গাটাতে বেসিক্যালি রিফর্মের আগে এই জায়গাটা বের করা দরকার যে কি সুবিধা দিলে কি দিলে সেই জিনিসটা। এবং ভালো কোম্পানি আসলে মার্কেটও ভালো হবে, বিদেশি বিনিয়োগকারীও আসবে। আপনি বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার কথা বলছিলেন। সাম্প্রতিক সময় এফআরসি বেশ কিছু অডিটরকে শাস্তি দিয়েছে। কিভাবে, এটা প্রথমবারের মতো কিভাবে দেখছেন আসলে বিষয়টি? এফআরসি ইটস এ চলমান প্রক্রিয়া, কিন্তু আসলে আমি মনে করি শাস্তির চেয়েও কোম্পানিগুলোর ক্ষেত্রে আর্লি অ্যালার্টটা বেশি জরুরি ছিল। মানে আমি মরে গেছি, তারপরে মরা লোকদেরকে নিয়ে গবেষণা করে আরও কয়েকটা লোককে মারলাম, আচ্ছা, এইটা আমার কাছে কোনো যৌক্তিক কারণ মনে হয় না। ধরেন যে কোম্পানিটা পাবলিক লিস্টেড ছিল, হ্যাঁ, পাবলিক, খুব ভালো করে বোঝার চেষ্টা করেন, পাবলিক লিস্টেড ছিল, সে তার একসময় সে শেয়ার প্রাইস হয়তো ধরেন 200 টাকা ছিল, 150 টাকা ছিল, ক্রমাগতভাবে সে ডেটোরিয়েটেড হয়েছে। একদিনে কি ডেটোরিয়েট হয়েছে? না না। এই ডাটা তো আমাদের কাছে পাবলিকলি অ্যাভেলেবল ছিল যে সে লসে চলে গেছে, তাই না? লসে চলে গেছে। তাহলে আপনি আর্লি ওয়ার্নিং করেন না যে ঠিক আছে, যখন সে আইপিও হয়েছে সে বলেছে যে তার সেল ভলিউম হচ্ছে ধরেন 500 কোটি, পরের বছরে এটা নেমে গেল 300 কোটি। ওই যে বললেন কিছু ফলস ডাটা, তা আপনি বলে দেন যে আপনি ইনিশিয়াল বছরে যে ডিক্লারেশন হবে, পরের বছর যদি আপনার সেল 10%-এর কমে যায় তাহলে আমি অবজারভার বসা দেবো, একদম। তারপরের বছরও যদি 10% কমে যায় তাহলে আমি বোর্ড ভেঙে দেবো, তারপরের বছর যদি 10% কমে যায় আপনি করবেন, তাহলে তো লসে যেতে পারে না। তো প্রবলেম হলো আপনি এই করতে 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 নেগেটিভে গেল, নেগেটিভে যাওয়ার পরে আরও নেগেটিভ যখন হলো, যখন আর তার কোনো অস্তিত্ব নাই, কোনো মেশিনারিজ নাই, কোনো ওয়ার্কার নাই, তখন আপনি যে বললেন কোন অডিটর অডিট করছে। আচ্ছা আচ্ছা, মানে আপনি তো তার আগেই জানেন যে তার সেল ডিক্লাইনিং। তাহলে বিসেকের আইনগতভাবে কিছু ক্ষমতা নিতে হবে, যেমন বাংলাদেশ ব্যাংক বোর্ড ভেঙে দিতে পারে, বাংলাদেশ ব্যাংক অবজারভার দিতে পারে, সেরকম বিসেকের কিছু ক্ষমতা নিতে হবে। যে কারণ যখনই পাবলিক লিস্টেড হচ্ছে তখন আমি পাবলিকের স্বার্থ সংরক্ষণ করার রেসপন্সিবিলিটি গভর্নমেন্টের আছে, বিসেকেরও আছে। তাহলে সেই জায়গাটাতে আপনি কি করবেন? আপনি বললেন যে আর্লি ওয়ার্নিং সিস্টেম আমি চালু করলাম, যে আপনি আপনার যে সেল ভলিউম আছে তার সার্টেন পার্সেন্টেজ, এটা 10% হতে পারে, 20%, যদি ডিক্লাইনিং হয় ইয়ার অন ইয়ার বেসিসে, তাহলে আপনি কি পদক্ষেপ নেবেন। তো তার একটা ক্যাপাসিটি ডিক্লেয়ার করা আছে। সেই ক্যাপাসিটি ধরেন সে বললো যে আমি ফুল ফেজের যদি হলে 700 কোটি, প্রথম বছর আপনাকে আইপিও করার পরে হলো 600 কোটি, তারপরে 500 কোটি, তারপরে 400 কোটি, তারপরে বললো 300 কোটি, তারপর বললো সেল নাই। তা আপনি এত বছর ধরে পাবলিকের সব শেয়ার হোল্ডারের টাকা উদ্ধার করে দেবেন? তাহলে আপনি প্রথমেই বলেন যে তুমি ডিক্লাইনিং হইলেই আই হ্যাভ টু ডু ইট, ডিক্লাইনিং হলে আই হ্যাভ টু ডু ইট। তাহলে তখন সেখানে কী করবো, সেখানে যদি ইফ ইউ ক্যান কন্ট্রোল, তাহলে আপনি তখন কী হবে, আপনি স্ট্র্যাটেজিক। আবার যারা উদ্যোক্তা শেয়ার হোল্ডার আছে তারা সাইড লাইনে থাকবে, তারা তো শেয়ার হোল্ড করে কিন্তু অন্যরা চালাবে। এতে তাহলে কী হবে, কর্পোরেট গভর্নেন্স এনশিওর হবে। আর যারা উদ্যোক্তা শেয়ার হোল্ডার আছে তারা জানে যে আমরা যদি এইখানকার টাকা নয়ছয় করতে যাই তাহলে কিন্তু বাইরে থেকে লোক এসে বিসেকেটা বসাই দিবে, তাহলে সেই ক্ষমতাটা রাখে। আমার কাছে যেটা মনে হয় যে এই আর্লি ওয়ার্নিং সিস্টেমটা এবং তার এগেনস্টে আইনগতভাবে ক্ষমতা নেওয়া, এইটা খুব জরুরি। যেমন ব্যাংকিং সেক্টরে বাংলাদেশ ব্যাংক পারে, যারা এনপিএল টেনপিএল খারাপ হয়ে গেলে বোর্ড ভেঙে টেঙে দিয়ে রিফর্ম করতে পারে, নতুনভাবে বোর্ড করে। বিসেকেরও উচিত যে ব্যাংকিং কোম্পানি বা এনবিএফ এগুলো বাদ দিয়ে অন্য যারা আছে তাদের ক্ষেত্রে তাদের একটা ক্ষমতা নেওয়া। বিসিকের আসলে অনেক পাওয়ার, তো সেটাকে আসলে প্রপারভাবে আসলে ইউটিলাইজ করা উচিত বলে মনে করি এই সময়। আসলে খুব ভালো লাগছিল আলোচনা করে, অনেক সুন্দর আলোচনা হচ্ছিল, কিন্তু শেষ করতে হচ্ছে এখানে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার গ্রিন জন্য। টিভিকেও ধন্যবাদ। দর্শক অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আগামী পর্বে আবারও দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।